সশস্ত্র বাহিনী ব্যক্তি দল বা পরিবারের সম্পত্তি নয় বললেন প্রধানমন্ত্রী। পিলখানা হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচারের আশ্বাস। পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বেদনা বিধুর অধ্যায় আজও আমাদের হৃদয় এক গভীর ক্ষত হিসাবে রক্তক্ষরণ ঘটায়, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। জনস্বার্থ পূরণ না হলে সংসদ ছাড়ার হুঁশিয়ারি বিরোধী দলের। জুলাই যোদ্ধাদের রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ। যেতে দাও আমারে কোনা, যেতে দাও আমারে কোনা। না ফেরার দেশে উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে। সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া। আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনামগুলো। আপনাদের সাথে আমি ফারজানা নিশি আছি। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি দল বা পরিবারের সম্পত্তি নয়। ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এমন দেশ গড়তে চায় সরকার। আশ্বাস দেন পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ঢাকা সেনানিবাসের দরবার হলে তারেক রহমান শুরুতে শুভেচ্ছা বিনিময় করেন তিন বাহিনীর প্রধানের সাথে। পুনঃপ্রতিষ্ঠিত বক্তব্যে সশস্ত্র বাহিনীর বিগত সময়ের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, এই বাহিনী নিয়ে সরকারের নানা পরিকল্পনার কথা। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব। এ সময় পেশাদারিত্বের সাথে কোনো আপোষ না করতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান সরকার প্রধান। বলেন, কারো আধিপত্য নয়, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এমন বাংলাদেশ গড়তে চায় সরকার। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপোষ না করে সশস্ত্র বাহিনীকে সবসময় একটি সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে। বাংলাদেশকে আমরা এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যে বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না, যে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আন্তর্জাতিক সম্পর্কের মাত্রা নির্ধারিত হবে পারস্পরিক সম্মান, স্বার্থ এবং সমতার ভিত্তিতে। তারেক রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করবে সরকার। পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বেদনা বিধুর অধ্যায় আজও আমাদের হৃদয় এক গভীর ক্ষত হিসাবে রক্তক্ষরণ ঘটায়, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। রাজনৈতিক কারণে কিংবা ন্যায় ও ন্যায্যতার ব্যত্যয় ঘটিয়ে যদি আপনাদের কারো প্রতি কোনো অবিচার করা হয়ে থাকে, বর্তমান সরকার সেটি যথানিয়মের প্রতিকার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। নিজেরা ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বার্থবিরোধীরা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা যদি একটি সমৃদ্ধ এবং স্বনির্ভর দেশ গড়তে পারি, তাহলে আমরা সবাই ভালো থাকবো ইনশাআল্লাহ। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। বিএনপির ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা সফল হতে দেয়া হবে না। জুলাই শহীদদের পরিবার ও আহতদের সাথে মতবিনিময়ে এই হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে জুলাই যোদ্ধাদের। অন্তর্বর্তী সরকার এসে যেগুলা সংশোধনের জন্য তারা প্রজ্ঞাপন জারি করলো অধ্যাদেশ দিয়ে, সেই জায়গাগুলোই বিএনপি এখন রেখে দিতে চায়। এটা নিঃসন্দেহে তারা ঘোষণা দিচ্ছে যে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। ইনশাল্লাহ দিব না। জুলাই শহীদ, জুলাই যোদ্ধাদেরকে বর্তমান সরকার বিএনপি তারা নানাভাবে ব্যবহার করার চেষ্টা করছে। এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না, সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো। শপথ নিয়েছেন বগুড়া 6 ও শেরপুর 3 আসনের নবনির্বাচিত 2 সংসদ সদস্য। জাতীয় সংসদ ভবনে তাদের শপথ পড়ান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সহ অন্যরা। নির্বাচনের ৩ দিন পর শপথ নিলেন শেরপুর ৩ ও বগুড়া ৬ আসন থেকে নির্বাচিত ২ সংসদ সদস্য। জাতীয় সংসদ ভবনের নিজ কক্ষে মাহমুদুল হক রুবেল ও রেজাউল করিম বাদশাকে শপথ পড়ান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সহ অন্যরা। শপথের আনুষ্ঠানিকতা শেষে জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকারের কথা আবারও স্মরণ করেন ২ এমপি। বগুড়াবাসী অনেক চাহিদা রয়েছে, অনেক পরিকল্পনা রয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এ ব্যাপারে বসে আমরা পরিকল্পিত একটি আধুনিক নগরী বগুড়া গড়ে তুলতে চাই। এই যোগাযোগ ব্যবস্থা এবং সেই সঙ্গে মাদক নিরাময় এবং কর্মসংস্থান, যুবক তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি আমার করতে হবে। পরে চিফ হুইপ জানান, গুম প্রতিরোধ সহ বাতিল হওয়া বাকি 16টি অধ্যাদেশ পরবর্তীতে বিল আকারে সংসদে উত্থাপন করা হবে। নেক্সট সেশনে যখন আমরা বিলগুলো আনবো তখন তারা সব বিলে চুলচেরা বিশ্লেষণ করতে পারবে, আমাদের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টও করতে পারবে এবং আমরা শক্তিশালী বিল করতে পারবো। সেই কাজটা আমরা নেক্সট সেশন পর্যন্ত আমরা বিশ্বাস করবো না। এই সংসদ 5 বছরের জন্য গঠিত। জ্বালানি তেলের বিষয়ে প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন বলেও জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। জুলাই আন্দোলনে রাজধানীর লালবাগে আশরাফুলকে হত্যা চেষ্টার মামলায় জামিন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন 50,000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। জুলাই আন্দোলনে রাজধানীর লালবাগ থানার আশরাফুল ওরফে ফাহিন হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। শুনানিতে সাবেক স্পিকারের পক্ষে আইনজীবী আদালতকে জানান, শিরিন শারমিন অসুস্থ, মৃত্যু পথযাত্রী। আসামির হার্টের সমস্যা ও বয়স বিবেচনায় তার জামিন আবেদন করেন আইনজীবীরা। রাজনৈতিক সিদ্ধান্ত কেন হবে ভাই? এটা তো জুডিশিয়ারির কাজ। মাননীয় আদালত ওনাকে জামিন দিয়েছেন, ওটা পরিষ্কার করে বলেছেন যে ওনার স্বাস্থ্যগত কারণে, এবং অবশ্যই ওনার একটা ক্লিন ইমেজের ব্যাপার এখানে, মানে অবশ্যই এখানে রোল প্লে করে। এই জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার একজন সহযোগী ছিলেন ডক্টর শিরিন শারমিন। তদন্তাধীন বিষয়ে আসামির জামিন দিলে তদন্তে ব্যাঘাত ঘটবে। তার জামিনের আমরা বিরোধিতা করেছি, তাকে যেন জামিন না দেওয়া হয়। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে আসামির চিকিৎসাপত্র এবং তার অসুখের বিভিন্ন বিষয়, অসুস্থতার বিষয় ধরন বিবেচনা করে তাকে পুলিশ রিপোর্ট পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত 50,000 টাকা মুচলেকায় আসামির জামিন মঞ্জুর করেন। যে শর্ত দিয়েছেন ওই ব্যাপারে আমরা ওটা সব পূরণ করে আমরা বেল বন্ড দাখিল করেছি। গেল 7 এপ্রিল রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে সাবেক স্পিকারকে। এর 5 দিন পর জামিন পেলেন তিনি। তবে তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা রয়েছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। আজ থেকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি। এসব সিটির প্রায় 12 লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত টিকা দেওয়া হবে। ডিএনসিসির 54টি ওয়ার্ডের প্রতিটিতে 3টি করে কেন্দ্র থাকবে। হামের প্রাদুর্ভাব বাড়ায় গেল 5 এপ্রিল প্রথম ধাপে দেশের 18টি জেলায় 30টি উপজেলায় জরুরি এই কার্যক্রম শুরু হয়। কুষ্টিয়ায় মাজারের পরিচালককে কুপিয়ে হত্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জয়নুদ্দিন। সকালে নিহতের পরিবার এবং স্থানীয়দের সাথে কথা বলেন তিনি। প্রশাসনকে নির্দেশ দেন দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নিতে। এদিকে নিহত শামীম রেজার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, তবে কখন কোথায় দাফন হবে তা এখনও ঠিক হয়নি। দরবার শরীফে হামলার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে পুলিশ ও বিজিবির অতিরিক্ত সদস্য।
খেলার খবর জানাবো। পিএসএল এর মাঝ পথে দেশে ফিরলেন 4 ক্রিকেটার। নিউজিল্যান্ড সিরিজের জন্য খেলা হচ্ছে না আসরের বাকি অংশে। যদিও প্রথম 2 ওয়ানডের জন্য দলে নেই লাহোর কালান্দার্সের পারভেজ ইমন, তবে ইনজুরির কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন বাংলাদেশি ব্যাটার। পারভেজ ইমনের সঙ্গী হয়েছেন নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে থাকা মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানজিদ তামিম। ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। খুলছে মালয়েশিয়া শ্রম বাজার, স্বল্প ব্যয়ে পাঠানো হবে কর্মী। সচিবালয় ব্রিফিংয়ে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহদি আমিন। আমরা আলোচনা করেছি কিভাবে মালয়েশিয়া বাংলাদেশ থেকে শ্রমিক আরও সহজে সুলভে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়ে যাওয়া যায়। এর পাশাপাশি আমরা সেখানে আলোচনা করেছি যারা এই মুহূর্তে মালয়েশিয়ায় রয়েছেন সে বাংলাদেশি শ্রমিকদের জীবনমান কীভাবে আরও উন্নত করা যায়, ওনাদের সুযোগ সুবিধা কীভাবে বাড়ানো যায়, যাদের ডকুমেন্টেশন সমস্যা রয়েছে ওনাদেরকে কীভাবে লিগালাইজ করানো যায়, এবং এই বিষয়ে আমরা আমাদের দেশের অবস্থান তুলে ধরেছি। চলে গেলেন ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে। মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। প্রখ্যাত এই সঙ্গীত শিল্পীর বয়স হয়েছিল 92 বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে উপমহাদেশের সঙ্গীত অঙ্গনে। 8 দশক আগে শুরু হয়েছিল যে সুরের পাখির পথ চলা, সুরের মায়াজালে বেঁধে রেখেছিলেন গানপ্রেমীদের। আজ তিনি পাড়ি জমালেন ওপারে, ছিন্ন করে সকল বন্ধন। ভারতীয় কিংবদন্তি সঙ্গীত শিল্পী যার মৃত্যুর খবরে আজ শোকাহত গোটা উপমহাদেশ। রবিবার দুপুরে ভারতীয় গণমাধ্যম সূত্রে ছড়িয়ে পড়ে শিল্পীর চলে যাবার খবর, যা নিশ্চিত করেন তারই ছেলে আন্নাদ ভোসলে। তার আগেই অবশ্য শনিবার হৃদযন্ত্র ও শ্বাস প্রশ্বাসজনিত জটিলতায় মুম্বাইয়ের ব্লিচ ক্যান্ডি হাসপাতালে শেষ সময়টা রাখা হয় আইসিইউতে। 1933 সালে জন্ম নেয়া আশা ভোসলে মাত্র 9 বছর বয়সে সঙ্গীতের আঙিনায় পা রাখেন। বড় বোন লতা মঙ্গেশকরের বিশাল ছায়ার পাশে থেকেও নিজের অসামান্য প্রতিভা আর কণ্ঠের জাদুতে তিনি গড়ে তুলেছিলেন এক স্বতন্ত্র পরিচয়। ব্যক্তিগত জীবনে অনেক লড়াই ও বিচ্ছেদের যাতনা সহ্য করলেও সুরের ভুবনে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। 82 বছরের ক্যারিয়ারে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ একাধিক সম্মাননাও। 92 বছরে জীবনের যবনিকা টানা এই শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে সোমবার বিকেলে শিবাজি পার্কে, জানানো হয় পরিবারের পক্ষ থেকে। সুরের এই সম্রাজ্ঞী বিদায় নিলেও তার হাজারো কালজয়ী গান কোটি সঙ্গীত প্রেমী হৃদয়ে তাকে অমর করে রাখবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।